গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি সৌপর্ণ, গল্পের তরীর একজন মাল্লা। আজ আপনারা শুনবেন কবি আর্যতীর্থ ওরফে স্বনামধন্য অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর তীর্থঙ্কর ভট্টাচার্যের লেখা পুনরুজ্জীবন। তাঁর ছড়া বা কবিতা লেখা শুরু একদম ছোটবেলা থেকেই। পেশাগত ব্যস্ততা সামলিয়ে দৈনন্দিনভাবে তিনি ফেসবুকে নানান বিষয় নিয়ে কবিতা লেখেন। তার প্রথম বই প্রজাদের লোক প্রকাশিত হয় 2019 সালে। এর আগে তাঁর লেখা আরেকটি ছোট গল্প যজাতি আমরা আপনাদের শুনিয়েছিলাম। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প পুনরুজ্জীবন। অনন্যার অস্থির লাগছে। যে অ্যাসাইনমেন্টটা তাকে দেওয়া হয়েছে সেটা এত বহুমুখী পথে নিয়ে যাবে ও ভাবেনি। স্বাস্থ্য দপ্তর থেকে অনন্যাকে যে এই অদ্ভুত ঘটনার তদন্ত করতে পাঠানো হয়েছে সেটা এমনি এমনি নয়। ডক্টর অনন্যা ঘরামি এই মুহূর্তে সরকারি চাকরি করা একমাত্র MBBS LLB। একাধারে ডাক্তার ও উকিল হওয়ার সুবাদে চিকিৎসা ও আইন যেখানেই কোলাকুলি করে সেখানেই ওর ডাক পড়ে। সেই সুবাদেই ওর হেতাল গাঁয়ে আসা। সুন্দরবনের গা ঘেঁষে থাকা এই গাঁয়ের একমাত্র নার্সিংহোম পল্লীমঙ্গল। যে ঘটনাটা ঘটেছিল সেটা প্রথম শ্রেণীর সব দৈনিকেই ছাপা হয়েছিল। এক মৃত সদ্যজাত যথাবিহিত সার্টিফিকেট পেয়ে শেষকৃত্যের সময় রওনা হতে হতে হঠাৎই জীবিত হয়ে কেঁদে ওঠে। নার্সিংহোমের মালিক কাম ডাক্তার শ্রীদাম দাঁ মার খেতে খেতে বেঁচেছিলেন। হয়তোবা বাচ্চা বেঁচে ওঠার আনন্দেই শেষ অবধি ব্যাপারটা তখনকার মতো মিটে গিয়েছিল। খবরে যেটা আর লেখা নেই সেটা হলো তারও পরে বাচ্চার বাবা সুভাষ মাঝি পল্লীমঙ্গলের বিরুদ্ধে থানায় আর স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করেছেন। প্রাথমিক তদন্তে নার্সিংহোমের নথি সংক্রান্ত কোনো গোলমাল না পাওয়া গেলেও অন্য এক জায়গায় বড় গলদ সামনে এসেছে। MBBS DCH DGO লেখা শ্রীদাম দাঁয়ের প্রোফাইলে প্রথমটি বাদ দিয়ে বাকি ডিগ্রিগুলোর কোনো রেকর্ড নেই। অবশ্য এটা অনেক সময় হয়। অনেকেই আর তাদের ডিগ্রিগুলো কাউন্সিলে এসে নথিবদ্ধ করান না নানা অসুবিধায়। অনন্যা যখন হেতাল গাঁয়ে এলো তখন তার হাতে দুটো দায়িত্ব, এক শিশু বেঁচে ওঠার রহস্য উদ্ধার, আর দুই শ্রীদাম দাঁ ঠিক কতটা ডাক্তার সেটা বের করা। হেতাল গাঁয়ে থাকার হোটেল দূরস্থান, একটা প্রাইমারি হেলথ সেন্টারও নেই। অনন্যার থাকা প্রায় 15 কিমি দূরের নেতাইগঞ্জের হেলথ সেন্টারের ডক্টরস কোয়ার্টার্সে। শোয়ার থাকার ব্যবস্থা আহামরি না হলেও নিম্নবিত্ত পরিবেশে বড় হওয়া অনন্যার অসুবিধে হয়নি বিশেষ। তবে টোটো করে ঝাড়া 45 মিনিট আসা যাওয়া কোমরের পক্ষে সুখকর হচ্ছে না। নার্সিংহোমে সরাসরি না গিয়ে অনন্যা ঢুকলো স্থানীয় থানায়। সাব ইন্সপেক্টর মনোজ হেমব্রম বেশ খাতির যত্নই করলেন। আসুন আসুন অনন্যা ম্যাডাম, বলুন কি সাহায্য করতে পারি? আপনি আমার কথা জানলেন কি করে? ছোট্ট এলাকা ম্যাডাম, আর তাছাড়া এখানে কাজের চাপ বিশেষ নেই, তাই লোক মুখে কথা কানে এসে পৌঁছতে বেশি সময় লাগে না। পল্লীমঙ্গলের ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন তো। সেই বাচ্চার কেসটা তো আর বলবেন না। পর দুটো পার্টির অভিযোগ, একজনের ওই জ্যান্ত বাচ্চা মৃত বলে ঘোষণা, আর একজনের ওই একই দিনে সোনার কানের দুল খোয়া যাওয়া। চোর খুঁজতে হয়রান হয়ে গেলাম ম্যাডাম। না আছে সিসিটিভি, না আছে দুলের কোনো ছবি, কি করে ধরি বলুন তো? তার উপরে যার দুল সে আবার বলছে হারিয়েও যেতে পারে। সেই রোগীটা কি নিয়ে ভর্তি হয়েছিল? পল্লীমঙ্গলে জানিয়ে ভর্তি হয়, লেবার পেশেন্ট। তবে এরও বাচ্চাটা বাঁচে আর বেঁচেও ওঠে। নাম ঠিকানা পাওয়া যাবে এদের? অবশ্যই। বাচ্চা বেঁচে যাওয়ার মায়ের নাম
অদিতি মাঝি। আর আর দুল চুরি গেছিল মালতী সাহা। এই নিন দুটি ঠিকানা, দুজনের পাড়া প্রায় পাশাপাশি, এখান থেকে খুব দূর নয়, এই মিনিট 10। আর পল্লীমঙ্গল? ওটাও মিনিট 15, তবে উল্টো দিকে, পিচ রাস্তার পাশেই বড় হোর্ডিং আছে, মিস করবেন না। পল্লীমঙ্গল 3 তলা একটা 8 পৌরে নার্সিং হোম, বেশ পরিচ্ছন্ন। রিসেপশনের সামনে বড় বড় করে লেখা, এখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয় না, ইহা আইনত দণ্ডনীয় অপরাধ। কেন যে সব নোটিশে সাধু ভাষা ব্যবহার করা হয় অনন্যা কখনো বোঝেনি। রিসেপশনের ওপরে আরও বড় অক্ষরে লেখা, ডক্টর শ্রীদাম দাঁ, MBBS DCH DGO, শিশু ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, সোনোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান। অনন্যা একটু চমকালো। সোনোলজিস্ট মানে ইনি ইউএসজিও করেন, কিন্তু সেটার ডিগ্রি লেখা নেই। তার মানে অন্তত একটা গন্ডগোল তো আছেনি ডক্টর দা। কাউকে খুঁজছেন? মাঝবয়সী রিসেপশনিস্টের প্রশ্ন শুনে অনন্যা কার্ড বের করে দিল। স্বাস্থ্য দপ্তর থেকে আসছি, আপনাদের সমস্ত নথি চেক করব। কোনো একটা ঘর খুলে দিন। আর ডক্টর দাকে কিছু প্রশ্ন করার আছে। তিনি কোথায়? ও, নমস্কার ম্যাডাম, একটু জানিয়ে আসবেন তো? মানে স্যার তো বেরিয়েছেন একটা জরুরি কাজে, ফিরতে ওই ঘন্টাখানেক তো বটেই। ঠিক আছে, যে ডকুমেন্টগুলো বলছি ওগুলো ম্যানেজারকে দিয়ে পাঠানোর ব্যবস্থা করুন। আর ডক্টর দাকে একটা ফোন করে দিন। মনে রাখবেন যা ঘটেছে সেটা নার্সিংহোমের লাইসেন্স আটকানোর পক্ষে যথেষ্ট। এক মনে কাজে লেগে পড়ল অনন্যা। লাইসেন্স সব ঠিকঠাক, আপ টু ডেট। ইউএসজির জন্য যে PNTD লাগে সেটাও আছে, যদিও এখানে সোনোলজিস্টের নাম অন্য। সম্ভবত সইটা ভাড়ায় পাওয়া যায়। এসব প্রায় সব জায়গায় চলে। এত খুঁতখুঁতে হলে ঠগ বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। বার্থ রেজিস্টারটা হাতে নিল অনন্যা। গড়পড়তা 3 থেকে 5টি শিশুর জন্ম প্রতিদিন হয় এখানে পাতা উল্টিয়ে বুঝল। হঠাৎই একটা খোপে এসে দৃষ্টি আটকে গেল তার। লিঙ্গ। খোলা পাতাটার সবকটা শিশুই পুংলিঙ্গধারী। অনন্যা পাতা উল্টাতে থাকল। পাতার পর পাতা, মাসের পর মাস এ নার্সিংহোমে শুধু পুরুষ বাচ্চার জন্ম হয়েছে। পরিসংখ্যানগতভাবে এটা অসম্ভব ও অবাস্তব। এক যদি না ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। অনন্যা সার্জারি রেকর্ড বুক খুলল। যত সিজার আর নর্মাল ডেলিভারি প্রায় ততগুলোই গর্ভপাত। আসতে পারি? দুয়ারে সৌম্য দর্শন প্রৌঢ়, ডাক্তার শ্রীদাম দাঁ। ম্যাডাম, আপনি আসছেন জানলে সব ঠিক করে রাখতাম। বসুন ডক্টর দা, অনেক কিছুই জানার আছে, তবে আপাতত বাচ্চাটার কথাই জানতে চাই। বেবি অফ অদিতি মাঝি, ডেথ সার্টিফিকেট আপনি দিয়েছিলেন? হ্যাঁ ম্যাডাম, বিশ্বাস করুন, পালস, রেসপিরেশন কিচ্ছু ছিল না। 12টা থেকে 4টে অবধি দেখে ডিসি দিয়েছিলাম। সকাল 6টায় সে বাচ্চা জ্যান্ত কি করে হয়ে গেল বুঝতে পারলাম না। বাচ্চাটা ছিল কোথায়? মায়ের পাশেই। বাচ্চা মারা যাবার খবরে আপসেট ছিল বলে একটু মিডাজোলাম দিয়েছিলাম ঘুম পাড়াতে। জেগে উঠে বাচ্চাকে কোলে নিয়ে কাঁদছিল। তখনই বাচ্চাটা কেঁদে উঠেছিল। নার্স শিউলি বলেছিল। মানে কাগজে যে লিখেছে সৎকার করতে নিয়ে যাওয়ার সময়? ওটা ম্যাডাম ব্রেকিং নিউজের গাল গল্প। তখনই ডিসি ক্যান্সেল করে দিই। বাড়ির লোককে জানানো হয়ে গেছিল, ওরা সারা রাত ছিল, তারাই হুজ্জতিটা করেছে। ওই বাচ্চার বাবা সুভাষ একটু রকচটা, রাজনীতি করে, ওই ব্যাপারটা নিয়ে অভিযোগ করে। কিন্তু এখন একটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট তো হয়ে গেছে, তাই। আচ্ছা, মানে পয়সা লেনদেন। অফ দ্য রেকর্ড কত খুঁজল? 3 লাখ ম্যাডাম, ওদের ছেলের নামে ফিক্সড। সত্যি বলতে সেই কাজেই গেছিলাম, কিন্তু
বাচ্চাটা বাঁচলো কি করে আজ অবধি বুঝিনি। সেদিন সিস্টার কে কে ছিল? শিউলি মণ্ডল আর অনিতা বাউরি নাইটে দুজনেই থাকে ম্যাডাম। ওদের সাথে কথা বলবো। শিউলি তো এখন ডিউটিতেই আছে, পাঠাচ্ছি। অনিতার ইভিনিং ডিউটি, তখন না হয়। ঠিক আছে, শিউলিকেই পাঠান। শিউলি মণ্ডলের বয়স 30-এর আশেপাশে, শ্যামলা, দোহারা গড়ন, বুদ্ধিদীপ্ত চোখ। নার্সিং ক্যাপের মধ্যে দিয়ে চোখে পড়ছে হালকা সিঁদুর রেখা। কোনো গয়না বা প্রসাধন নেই। যে ধরনের মানুষকে দেখেই সবার ভালো লাগে, মেয়েটি সেই গোত্রের। একটু জরিপ করে অনন্যা জিজ্ঞেস করল, অদিতি মাঝি ডেলিভারির সময় আপনি ছিলেন? না ম্যাডাম, ডেলিভারি স্যারের আন্ডারে রেখাদি কন্ডাক্ট করে। আমি ওয়ার্ডে বাচ্চা আর মায়েদের দেখি। মানে বাচ্চাটিকে দেখেছিলেন আপনি? হ্যাঁ, বেড নম্বর 208। প্রথম থেকেই দুর্বল ছিল বেবি। 8টা নাগাদ জন্ম, নর্মাল ডেলিভারি। 12টার সময় রেসপন্স করছে না দেখে স্যারকে ডাকি। আপনি নিশ্চিত ওর প্রাণ ছিল না? স্যার তাই বললেন ম্যাডাম। এ ব্যাপারে ডক্টর যা বলবেন সেটাই তো সব। তাছাড়া সেদিন আর একটা বেবিও হঠাৎ করে মারা যায়, 213 বেডের, মালতী সাহা। এদের বেড কাছাকাছি তার মানে? না ম্যাডাম, অন্য ঘরে। এখানে একটা ঘরে 5টা করে বেড। চলুন একটু নার্সিংহোমটা ঘুরে ঘুরে দেখব। হ্যাঁ, আসুন। ঘুরে এমন কিছু পেল না অনন্যা। শুধু দেখা গেল 213 আর 208-এর ঘর পাশাপাশি হলেও নার্সদের সুবিধের জন্যে দুটো দেওয়ালের মাঝে একটা দরজা আছে। তা নইলে দুজন নার্সের পক্ষে দুটো ঘরের 10 জন মা বাচ্চা দেখা অসম্ভব। শিউলি জানালো ওটা স্যারের ডিজাইন, ভিজিটিং আওয়ারে দরজাটা বন্ধ থাকে। কি চাই? কিঞ্চিত রূঢ় স্বরেই দরজা খুলে খেঁকালেন যে মহিলা, তিনি অদিতির শাশুড়ি। ও, আসুন আসুন। অনন্যার পরিচয় পেতে শশব্যস্ত আপ্যায়নের মধ্যে আলাপে বোঝা গেল সাংবাদিকরা প্রায়ই আসতেন এই বাড়িতে। সম্প্রতি সেই স্রোতে ভাঁটা পড়েছে। একটু বাদেই বাচ্চা কোলে অদিতির আবির্ভাব। নতুন মায়ের একটা আলাদা সৌন্দর্য থাকে। অনন্যা মুগ্ধ হয়ে দেখছিল সেটাই। 3 মাসের ছেলে এখন বেশ গাবলু, সোশ্যাল স্মাইল চলে এসেছে। মুখে ভাতে সে একটা গাল ভরা নাম পাবে শোনা গেল, উজ্জীবন। সেদিন কি ঘটেছিল আমায় বলবে অদিতি? আগে 12টা নাগাদ ডাক্তারবাবু বললেন বাচ্চা মরে গেছে। আমি খুব কান্নাকাটি করতে কি একটা ইঞ্জেকশন দেন, ঘুমিয়ে পড়ি। সকালে উঠে যখন শেষবার বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে যাই, দেখি নড়ে উঠে কাঁদছে। ভগবান আমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন ম্যাডাম। উজ্জীবনকে একটু আদর করে অনন্যা উঠে পড়ে। এবার কঠিন কাজ, সন্তানহারা মালতীর বাড়ি যাওয়া। মালতীর শ্বশুরবাড়ি সম্পন্ন ব্যবসাদার, পাকা দোতলা বাড়ি, বাইরে 2টো বাইক দাঁড়ানো। দোতলার একটা ঘরে এসিও চোখে পড়ছে। অনন্যার পরিচয় শুনে সে বাড়ির কর্ত্রী শাশুড়ি মালতীর সাথে কথা বলতে দিলেন ঠিকই, তবে ঠায় দাঁড়িয়ে থাকলেন। জানি তোমার কি যাচ্ছে মনের ওপর দিয়ে। অনন্যার আন্তরিক গলায় চোখ ভেসে যায় মালতীর। প্রথম বাচ্চা তোমার? হ্যাঁ দিদি, প্রথম ছেলে, সুস্থ স্বাভাবিক। অমন দম করে চলে যাবে বুঝতে পারিনি। কখন বুঝলে? ঘুম থেকে উঠে 6টা নাগাদ দেখি কোনো কান্নার আওয়াজ নেই। তাড়াতাড়ি সিস্টারকে ডাকলাম। অনিতা সিস্টার এসে দেখে মাথা নেড়ে ডাক্তারবাবুকে ডাকলো। ডাক্তারবাবু ভীষণ অবাক হয়ে গেছিলেন। প্রায় 4 ঘন্টা পর আমার দেখে তারপর সার্টিফিকেট দিলেন। জানেন দিদি, কি ফুটফুটে ছেলেটা হয়েছিল আমার। মালতীর চোখ
বন্যা ডাকে। তোমার কানের দুল হারিয়েছিল না? হ্যাঁ দিদি, বাড়ির লোক নিয়ে যেতে ভুলে গেছিল বলে পরে খুলে বালিশের নিচে রেখেছিলাম। এই গোলমালের পর সম্বিত ফিরতে খুঁজে দেখলাম নেই। তখন অবশ্য এটা নিয়ে ভাবার অবস্থাও ছিল না। তবে এখন ভাবছি আমি হয়তো বালিশের তলায় রাখিনি, অন্য কোথাও ফেলে দিয়েছি। মালতীর শাশুড়ি অনন্যার জন্য চায়ের ব্যবস্থা করতে ভেতরে গেলেন। চকিতে যেন ভোল বদল হলো বৌমার। দিদি, ওই বেঁচে যাওয়া বাচ্চাটা কেমন আছে? কত বড় হলো? এই তো ওখান থেকেই এলাম, ভালো আছে, বেশ কুবলো। ছবি আছে, দেখাবেন? বাচ্চা মা দুজনেরই ছবি তুলেছিল অনন্যা তদন্তের খাতিরে। দেখাতেই প্রায় ছিনিয়ে নিল মালতী ফোনটা। বুকে চেপে চোখ বুঝল, তারপর আবার ফিরিয়ে দিল। ততক্ষণে শাশুড়ি ফিরে এসেছেন। অনন্যার চোখের সামনে থেকে কুয়াশা সরে যাচ্ছে। সে বুঝতে পারছে সমাধানের খুব কাছাকাছি দাঁড়িয়ে। কিন্তু কেন? কারণ এখনো ধোঁয়াশা যে। অনন্যার সামনে বসে অনিতা বাউরি, জিগস পাজলের লাস্ট পিস। বাচ্চা মারা যাওয়ার রাতে কি ঘটেছিল অনিতা? 213 বাচ্চাটা? হ্যাঁ, ও তো রাত 12টায় এক্সপায়ার করেছিল ম্যাডাম। 213 না 208? সরি ম্যাডাম, সরি। 208-এর বাচ্চাটা এক্সপায়ার করলো 12টায়, আর 213-র বাচ্চাটা। দুজোড়া কোথায় অনিতা? ঘরে যেন বাজ পড়েছে। ফ্যাকাশে হয়ে গেল অনিতার মুখ। মানে 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 তুমি তো চুরি করনি, ওটা ঘুষ পেয়েছিলে মালতীর কাছ থেকে, তাই তো? সেদিন তো আসলে একটাই বাচ্চা মারা গেছিল, তাই না? আমি সব জানি অনিতা। ডাক্তারের ভেতর থেকে এখন দুধে উকিল বেরিয়ে এসেছে। ভেঙে পড়তে দেরি হলো না অনিতার। এরকম আজব অনুরোধ সে জন্মে শোনেনি। সেই রাতে যা শুনেছিল, সদ্যজাত জীবিত সন্তানকে অন্য মায়ের কোলে দিয়ে মৃত সন্তানকে তার কাছে এনে দেওয়ার আজগুবি ঝুলোঝুলি। সে সময় শিউলি নিচে কথা বলতে গেছে পেশেন্ট পার্টির সাথে। ডাক্তার দাও সেখানে, তার সাথে দুলের লোভ। বাচ্চা বদল করতে 5 মিনিটও লাগেনি। ম্যাডাম, ম্যাডাম আমাকে পুলিশে দেবেন না ম্যাডাম, ম্যাডাম আমাকে পুলিশে দেবেন না ম্যাডাম, ম্যাডাম আমাকে পুলিশে দেবেন না। দুলজোড়া কোথায়, বেচে দিয়েছো? না না না, ভয়ে বিক্রি করতে যেতে পারিনি। আচ্ছা ম্যাডাম, আছে, আমার কাছেই আছে। ওটা নিয়ে এসো। মালতীকে একবার ফোন করে বলো দুল পাওয়া গেছে। ও যেন এখানে এসে নিয়ে যায় শনাক্ত করে, আর সরাসরি আমার কাছে আনবে। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ম্যাডাম। এক ঘরে 3 জন, মালতী, অনিতা, অনন্যা। দুলটা মালতীর হাতে দিতেই সে বুঝে ফেলেছে ম্যাডাম সব জানেন। ঘাড় গোঁজ করে বসে আছে সে, মুখে থমকে আছে ঝড়। এমন কেন করলে মালতী? নিজের সন্তান অন্যের হাতে দিয়ে দেওয়ার মতো এমন আজব ঘটনা আমি এই প্রথম শুনছি। কখনো শুনবো না মনে হয়। কারণ ভেবে পাচ্ছি না আমি। ওরা আমার 4টে মেয়েকে মেরে ফেলেছে ওরা আমার 4টে মেয়েকে। প্রতিবার এই হাসপাতাল, এই ডাক্তারবাবু, তারপর ওয়াশ করা। ওরাও বুঝুক বাচ্চা মারা গেলে কেমন লাগে। ওরাও বুঝুক। অনন্যা অবাক হয়ে এই অতি সাধারণ গৃহবধূকে দেখছিল। মনে পড়ল বলেছিল প্রথম ছেলে, প্রথম বাচ্চা নয়। প্রথম বাচ্চা তোমার? হ্যাঁ দিদি, প্রথম ছেলে। অনন্যার অস্থির লাগছিল। ও কি করবে? রিপোর্ট করবে আসল ঘটনাগুলো? জেলে পাঠাবে অনিতাকে? মালতীকে ওর শ্বশুর বাড়ি তাড়িয়ে দেবে? অদিতির কি হবে কেউ জানে না।
এ ঘটনার আসল দায়ী কে? ডাক্তার দাঁ, নাকি নিরন্তন পুত্রেষ্টি যজ্ঞে কন্যা আহুতি দেওয়া সমাজ? এই রিপোর্ট দিলে তাদের কি কোনো ক্ষতি হবে? অনন্যা ভাবছে, খুব ভাবছে। শুনছিলেন আর্যতীর্থের লেখা পুনরুজ্জীবন। গল্প পাঠে পৃথ্বীরাজ, অভিনয়ে অনন্যার চরিত্রে শ্রীময়ী, সাব ইন্সপেক্টর অর্ণব, ডক্টর শ্রীদাম, শ্রীমন্ত, মালতী, শুভাঙ্গী, অনিতা বাউরি, অনিন্দিতা, অদিতির চরিত্রে বৃষ্টি, শিউলি, ঋত্বিকা, রিসেপশনিস্টের ভূমিকায় সুলগ্না এবং শাশুড়ির চরিত্রে অতিথি শিল্পী অনিন্দিতা গাঙ্গুলি। আর গল্পের সূত্রধর আমি সৌপর্ণ। কেমন লাগলো আপনাদের আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।